আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বায়োমেট্রিক্সের আজকে প্রথম লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি বোটানি, যেটা বায়োলজি ফার্স্ট পেপার, তার ফার্স্ট চ্যাপ্টার, যেটা কোষ ও এর গঠন। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা যদি দেখি কোষ বা সেল, এই সেলের নামকরণটা কিভাবে আসলো। সেল নিয়ে সর্বপ্রথম তোমার অবজার্ভ করেছেন হচ্ছেন বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুক কোন সময় হচ্ছে তোমার ১৬৩৫ থেকে ১৭০৫। ঠিক আছে? আচ্ছা, কিভাবে তিনি সেলটাকে অবজার্ভ করলেন? তিনি যখন রয়্যাল সোসাইটি অফ লন্ডনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তখন তিনি চিন্তা করলেন যে নেক্সট উইকে যেহেতু একটা কনফারেন্স আছে সায়েন্টিস্টদের সামনে, তো তখন তিনি ভালো কিছু একটা তিনি প্রেজেন্ট করবেন। সো তখন তিনি হচ্ছে কাঠের ছিপিটাকে স্লাইস করে নিলেন এবং সেটাকে মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করলেন। সো অবজার্ভ করার পর তিনি যেটা দেখতে পেলেন, এরকম ছোট ছোট প্রকোষ্ঠের মতো কিছু কুঠুরি দেখতে পেলেন। কুঠুরির মতো স্ট্রাকচার দেখতে পেলেন, যেগুলি ছিল হচ্ছে মূলত আজকে আমরা যে সেল পড়তেছি, এই সেলের উপর থেকে তিনি যে স্ট্রাকচারটা দেখেছিলেন, সেই স্ট্রাকচারটা। সেল, তিনি মূলত যে জিনিসটা অবজার্ভ করেছিলেন সেটা ছিল হচ্ছে মূলত বাইরের যে কোষ প্রাচীরটা, এটা ভিতরের অঙ্গাণুগুলো তখনও তিনি অবজার্ভ করতে পারেন না। এই যে এরকম স্ট্রাকচার তিনি দেখতে পেলেন। তারপর হচ্ছে তখনকার দিনে খ্রিস্টান পাদ্রীদের জন্য এরকম তোমার হচ্ছে ছোট ছোট কক্ষ থাকতো, যেখানে তারা বসবাস করতো। এই যে সিমিলারিটিস এর কারণে তিনি এগুলোর নাম, এগুলাকে বলা হতো হচ্ছে সেল। এই সেলের এইগুলোর সাথে তোমার সিমিলারিটিস থাকার কারণে তিনি যেটা অবজার্ভ করলেন, সেই অবজার্ভড বস্তুগুলোর নামও দিলেন হচ্ছে সেল। সেই সেল ওয়ার্ডটা কোত্থেকে এসেছে? সেল ওয়ার্ডটা এসেছে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড সেলুলা থেকে। সেলুলা শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র কুঠুরি বা প্রকোষ্ঠ। ঠিক আছে? আচ্ছা, এই যে সেল ও বা কোষ এর গঠন চ্যাপ্টারটায় প্রথমে তোমার অনেক ইনফরমেশন দেওয়া আছে। এগুলো থেকে আমাদের মেইনলি এমসিকিউ আসে, কখনো ক নাম্বারের কোশ্চেনও কিন্তু চলে আসে। আজকের ক্লাসটা যদি তোমরা কমপ্লিটলি করো শেষ পর্যন্ত, ইনশাল্লাহ তোমাদেরকে আর তো বই একবার রিভিশন দিলে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। ভাই একদম কম্প্যাক্টেড একটা ক্লাস নিব, একদম যে ইনফরমেশন গুলো দরকার এগুলো এখান থেকে তোমার এগুলোই হাইলাইট করে দিব। এই যে অবজারভেশনটা তিনি করলেন রবার্ট হুক সেলের যে ডিসকভারির জন্য, এই তার অবজারভেশনটা তিনি যে বইতে তোমার লিপিবদ্ধ করলেন, সেই বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফি। এটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মাইক্রোগ্রাফি হচ্ছে সেই বইয়ের নাম। মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, আমরা অলরেডি জানি। আর গ্রাফিয়া মানে কি? আমরা বলি না গ্রাফিক্স ডিজাইনিং। গ্রাফিক্স ডিজাইনিং কি করা হয়? তোমার মনের কল্পনা একটা ডিজাইন থাকে, সেটাকে ভিজুয়ালাইজেশন করা হয় বিভিন্ন টুলস এর মাধ্যমে। এই যে গ্রাফিয়া মানে কি তাহলে? দৃশ্যায়ন। গ্রাফিয়ার আমরা একদম বাংলা বলতে পারি দৃশ্যায়ন। আর মাইক্রো মানে ছোট, আর তাহলে মাইক্রোগ্রাফিয়া মানে কি? ছোট বস্তুর দৃশ্যায়ন। তাহলে এই যে কোষটাকে অত্যন্ত ক্ষুদ্র না, একদম মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক, সে আণুবীক্ষণিক যে এই কোষের অবজারভেশনটা তোমার রাখা হয়েছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। এই কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন? মাইক্রোগ্রাফি। এটা তোমার এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যদি কোষের ডেফিনেশনের দিকে মুভ করার ট্রাই করি, বিভিন্ন সময় তোমার বিভিন্ন বিজ্ঞানী কোষের তোমার অনেক ডেফিনেশন দিয়ে গেছেন। আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে এসেছি, কোষকে আমাদের একদম পড়াশোনা শুরু হয়েছে কিন্তু ক্লাস 6 থেকে। কোষের ডেফিনেশন একদম ইজি, একদম সিম্পল ডেফিনেশনটা যদি আমরা একটু খেয়াল করি, কোষ হচ্ছে জীবের গাঠনিক ও কার্যকরী একক। কোষ হচ্ছে জীবের গাঠনিক ও কার্যকরী একক। এখানে আমরা মৌলিক গাঠনিক ও কার্যকরী একক। এখানে আমরা দুটো কিওয়ার্ড পাচ্ছি অ্যাকচুয়ালি, মৌলিক গাঠনিক, মৌলিক কার্যকরী। এগুলোকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে কি পাবো? সেটা হচ্ছে মৌলিক গাঠনিক। আমরা ছোটবেলায় মৌলিক সংখ্যা পড়েছিলাম কিনা? মৌলিক সংখ্যাকে কি আর গুণিতকে ভাঙা যেত?
পরিণতকে কিন্তু আর ভাঙা যেত না। ঠিক তদ্রুপ কোষকেও কিন্তু আর তোমার ফার্দার ভাঙা বা ব্রেকডাউন করা পসিবল না। তো এই জন্য বলা হচ্ছে মৌলিক গাঠনিক একক। আরেকটু যদি আমি বুঝায় বলতে চাই, সেটা হচ্ছে আমরা একটা অর্গান নিতে পারি। যেমন আমরা পাকস্থলীর কথা চিন্তা করতে পারি। পাকস্থলী কি একটা অর্গান, আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে থাকে। তো এই অর্গানটা মৌলিক গাঠনিক অর্গানটাকে যদি আমি ভাঙি তাহলে একদম সর্বশেষ পর্যায়ে আমি কি পাবো? সেল পাবো। এরপরে আর ফার্দার এটাকে ভাঙা পসিবল হবে না। এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে মৌলিক গাঠনিক একক। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মৌলিক কার্যকরী একক কি বলবো? মৌলিক কার্যকরী একক যেটা মানে হচ্ছে কার্যগত একক, সেটাকে আমরা বলতে পাকস্থলীর এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, পাকস্থলীতে কি তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয় না নিঃসরণ হয়, এটা আমরা অলরেডি জানি। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি পাকস্থলী একা নিঃসরণ করে? এটা কখনোই পাকস্থলী থেকে তোমার নিয়ন্ত্রিত হয় না, এটা নিয়ন্ত্রিত হয় একদম তোমার কোষীয় স্তর থেকে। কিভাবে কোষীয় স্তর থেকে? আমরা যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি, এটা যদি একটা পাকস্থলী হয়, এই যে পাকস্থলীর যে ভিতরের দিকের প্রাচীরটা বা দেয়ালটা আছে, এই দেয়ালে এক প্রকার সেল আছে, নাম হচ্ছে প্যারাইটাল সেল। সেল বা কোষ আছে যার নাম হচ্ছে প্যারাইটাল কোষ। এই প্যারাইটাল কোষগুলো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে থাকে। তার মানে বোঝা গেল কি, কোষ একদম যে আমরা দেখতেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট বা নিঃসরিত হচ্ছে, এই নিঃসরণটা কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে একদম কোষীয় স্তর থেকে। এই জন্য বলা হয়েছে কোষ হচ্ছে জীবের মৌলিক গাঠনিক ও মৌলিক কার্যকরী একক। এই যে ডেফিনেশনটা আমরা এতক্ষণ অ্যানালাইসিস করলাম, এই ডেফিনেশনটা দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী ডি রবার্টিস। ঠিক আছে? তারপর আমরা যদি আরেকটা ডেফিনেশন দেখার চেষ্টা করি, আরেকটা ডেফিনেশন কি বলতেছে? কোষ হচ্ছে অর্ধবেদ্য পর্দা দ্বারা, বৈষম্যবেদ্য পর্দা দ্বারা ঠিক আছে? এটা হচ্ছে আমার আরেকটা ডেফিনেশন। এই ডেফিনেশনটা কি বলে আমরা একটু রিডিং দিই। কোষ হচ্ছে জীবের জৈবিক কার্যকলাপের একক, যা বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত এবং যা কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তো এখানে আমরা কয়েকটা কিওয়ার্ড পাই। কি কি কিওয়ার্ড পাই যদি একটু ফোকাস করি? জৈবিক কার্যকলাপের একক, এটা অলরেডি আমরা দেখেছি পূর্ববর্তী সংজ্ঞায়। জৈবিক কার্যকলাপের একক কোনটা, কেন বলা হয়েছে, পাকস্থলীর এক্সাম্পল দিলাম। তারপর হচ্ছে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত, এটা আমাদের এখন বুঝতে হবে, এটা নিউ। তারপর হচ্ছে সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। প্রথমে আসি বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। কোষ হচ্ছে একটি ঝিল্লি দ্বারা আবৃত, কোষ ঝিল্লি নামে পরিচিত। এই যে কোষ ঝিল্লিটা, এটা বৈষম্যবেদ্য বা খুবই সিলেক্টিভ। এটা সবাইকে তোমার কোষের ভিতরে ঢুকতে অ্যালাউ করবে না। যেমন তোমার বাসার গেটের কথা যদি চিন্তা করো, সেক্ষেত্রে তোমার বাসার ভিতরে কিন্তু সবার ঢোকা বা প্রবেশটা কিন্তু অ্যালাউড না। সিলেক্টিভ কিছু পার্সন, যেমন যারা থাকে বিল্ডিং এর রেসিডেন্ট তাদের, এবং আরো কিছু সিলেক্টিভ পার্সনের কিন্তু বাসায় প্রবেশ করাটা তোমার অ্যালাউড, আর আদারওয়াইজ কারো কিন্তু অ্যালাউড না। ঠিক কোষের গেট যেটা আছে, কোষের গেটটাও কিন্তু তদ্রুপ অনেকটা সেম একই রকম। সে সবাইকে অ্যালাউ করবে না কোষে ঢোকার জন্য, যে পর্দাটা আছে বা কোষের গেটটা আছে সেটা। এই জন্য বলা হয়েছে যে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। ঠিক আছে? তারপর হচ্ছে যা কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। আমরা 9 10 অলরেডি কোষ বিভাজন নিয়ে হালকা পাতলা ধারণা নিয়ে এসেছি। এই যে কোষ বিভাজন হচ্ছিল, এটা কি কোষ কোনো মাধ্যম দরকার হচ্ছিল? মাধ্যম বলতে এখানে কি বোঝানো হচ্ছে আমি যদি আরেকটু অ্যানালাইসিস করে বলি, সেটা হচ্ছে ভাইরাসের কথা তো আমরা জানি। ভাইরাস হচ্ছে কি, তোমার ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করার জন্য কোনো একটা পোষক কোষের দরকার হয় বা হোস্ট সেলের দরকার হয়।
যেমন করোনা ভাইরাস কি মানুষের হিউম্যানকে যখন অ্যাটাক করতো তখনই কিন্তু সে তার নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারতো। আদারওয়াইজ সে যখন দেহের বাইরে অবস্থান করে তখন কিন্তু নিজের সংখ্যা বৃদ্ধি পায়, সে কিন্তু একরকম তার জীবিত অবস্থাতেই থাকে না একরকম বলতে গেলে। তো কোষ যে সে কিন্তু কোনো সজীব মাধ্যম ছাড়া সে আত্মপ্রজনন করে নিজের সংখ্যাটা বৃদ্ধি করতে পারে। এই দুইটা হচ্ছে। আর যে সেকেন্ড যে সংখ্যাটা এটা দিয়েছে হচ্ছে লোই এবং সিকেভিজ, লোই এন্ড সিকেভিজ, লোই এন্ড সিকেভিজ। এই সংখ্যাটা তোমার ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য এবং তোমার অবজেক্টিভও আসতে পারে এরকম সংখ্যা, যে এই সংখ্যাটা কে দিছে, এই সংখ্যাটা কে দিছেন, এরকম এই টাইপের অবজেক্টিভ কিন্তু আসে এখান থেকে। আচ্ছা, এই যে কোষ কোষ করতেছি, কোষ একদম তোমার হচ্ছে এই যে অঙ্গাণুগুলো আছে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী তোমার রিসার্চ করে এগুলো দিয়েছেন। একবারে যে তোমার কোষের সবগুলো অঙ্গাণু একবারে তোমার আবিষ্কার হয়ে গেছে একজন বিজ্ঞানী এরকম না। তো আমরা যখন একটা একটা করে অঙ্গাণু দেখবো তখন দেখবো যে এক একটা প্রত্যেকটা অঙ্গাণুর জন্য তোমার আলাদা আলাদা উদ্ভাবকের নাম কিন্তু আমরা মেনশন করা থাকবে। এই যে প্রথম কোষটা কিভাবে আসলো পৃথিবীতে, একদম পৃথিবী সৃষ্টির শুরুর সময় প্রথম কোষটা কিভাবে আসলো সেটা নিয়েও কিন্তু কোন কিছু সায়েন্টিস্ট তোমার রিসার্চ করে গেছেন। তো কারা তারা আমরা যদি একটু দেখি, তারা ছিল হচ্ছে স্ট্যানলি মিলার। আচ্ছা, এখানে আমি লিখি, আর ডেফিনিশন গুলো তো ক্লিয়ার আশা করি, মুছে দিতে হবে। আমাদের এখন টপিকটা হচ্ছে প্রথম কোষের সৃষ্টি। একদম সৃষ্টির শুরুতে, পৃথিবীর সৃষ্টির শুরুর সময় প্রথম কোষ কিভাবে আসলো সেটা নিয়েও দুইজন বিজ্ঞানী 1953 সালে তোমার হচ্ছে রিসার্চ করেছেন। তারা হচ্ছে স্ট্যানলি মিলার এন্ড হ্যারল্ড উরি। পৃথিবী একদম যখন প্রথম দিকে এক্সিস্ট করছিল তখন হচ্ছে তোমার পৃথিবীর বায়ুমণ্ডলে কি কি গ্যাস প্রেজেন্ট ছিল, যেমন ছিল হচ্ছে তোমার অ্যামোনিয়া গ্যাস ছিল, মিথেন গ্যাস ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল, জলীয় বাষ্প ছিল। এই যে গ্যাসগুলো প্রেজেন্ট ছিল এই গ্যাসগুলোকে তারা একটা কৃত্রিম তোমার অ্যাটমসফিয়ার তৈরি করলেন বা আর্টিফিশিয়াল একটা অ্যাটমসফিয়ার তৈরি করলেন এই গ্যাসগুলো দিয়ে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর হচ্ছে জলীয় বাষ্প। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে প্রেজেন্ট ছিল। আরেকটা জিনিস প্রেজেন্ট ছিল সেটা হচ্ছে বজ্রপাত, যেটা আজকের দিনে উপস্থিত। এই বজ্রপাত প্রেজেন্ট ছিল। এই লাইটনিং বা বজ্রপাত ক্রিয়েট করার জন্য তারা একটা এক্সটার্নাল ইলেকট্রিক সোর্স নিলেন। এই ইলেকট্রিক সোর্সের মাধ্যমে বজ্রপাত ক্রিয়েট করেন। বজ্রপাত ইলেকট্রিসিটি চালানোর পর তারা যেটা দেখতে পেলেন এই গ্যাসগুলো থেকে তৈরি হয়েছে তোমার অ্যামিনো অ্যাসিড। আর অ্যামিনো অ্যাসিড কে বলতো? অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের গাঠনিক উপাদান বা প্রোটিনের মনোমার। অ্যামিনো অ্যাসিড কি? অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয় প্রোটিন। আমাদের দেহের অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয় প্রোটিন, অ্যামিনো অ্যাসিডের পলিমার। অ্যামিনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন। আর এই যে আমাদের বডির তোমার যত প্রোটিন তা তৈরি হয় হচ্ছে আরএনএ থেকে। আরএনএ মেসেজ ডিএনএ থেকে তোমার মেসেজ ক্যারি করে আরএনএ তোমার প্রোটিনটা তৈরি করে থাকে। আরএনএ তৈরি করে প্রোটিন। তো সমস্ত প্রোটিন যেহেতু আরএনএ থেকে তৈরি হয় আর তোমার এই গ্যাসগুলোর এক্সপেরিমেন্টে তোমার পাওয়া গেছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার, প্রোটিনের মনোমার। তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে তখনকার যে আদি জীবনগুলো ছিল সেগুলো হচ্ছে আরএনএ ভিত্তিক ছিল, আরএনএ ভিত্তিক ছিল। আর এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেস যেটা বললাম এটাকে বলা হয় ট্রান্সলেশন। এই অধ্যায়ের লাস্টের দিকে আমাদের ডিটেইলসে ট্রান্সলেশন নিয়ে পড়াশোনা করতে হবে। এই যে আরএনএ থেকে যেহেতু প্রোটিন তৈরি হয়, এই পুরো কনসেপ্টটাকে বা হাইপোথিসিস দাঁড় করানো হলো। এই হাইপোথিসিসটাকে বলা হয় তোমার হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। ক্লিয়ার?
আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস আসতে পারবো ইনশাআল্লাহ। এই যে কোষ নিয়ে আমরা পড়াশোনা করতেছি, এই কোষের নিয়ে পড়াশোনাকে বলা হয় হচ্ছে সাইটোলজি। কিভাবে আসলো? এটা হচ্ছে তোমার সাইটোলজি আসছে হচ্ছে সাইটোস, আর লজি আসছে হচ্ছে লোগোস থেকে। যেমন বায়োলজির লজিটাও কিন্তু লোগোস থেকে আসছে। এই লোগোস শব্দের অর্থ গ্রিক ভাষায় হচ্ছে জ্ঞান। তার মানে কোষ নিয়ে যে জ্ঞান বা বিদ্যা তাকে বলি হচ্ছে আমরা সাইটোলজি। আচ্ছা, তারপর হচ্ছে কোষ। কোষকে আমরা বলি কি? সেল। কোষের প্রয়োজনীয় উপাদান বা প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদনের জন্য এই যে অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছি, যে এই যে তোমার পার্টস গুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলি হচ্ছে আমরা অঙ্গাণু। অঙ্গাণু কেন বলি? এই যে আমরা আমাদের কার্যাবলী কিভাবে সম্পাদন করি, যেমন হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে নানান কার্যাবলী কিন্তু সম্পাদন করে থাকি। এইগুলো আমার হচ্ছে অঙ্গ। অঙ্গ বলি, হাতে একটা অঙ্গ, পায়ে একটা অঙ্গ, মাথায় একটা অঙ্গ, এগুলো হচ্ছে অঙ্গ। কিন্তু এই যে কোষের যে অঙ্গগুলো, কোষ নিজে তো একটা আণুবীক্ষণিক, তার মানে ওর অঙ্গগুলোকে আরো ক্ষুদ্র, আরো তোমার আণুবীক্ষণিক। তো অনুসদৃশ অঙ্গ যেগুলো, সেগুলোকে আমরা বলি হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণু কাকে বলি? অনুসদৃশ অঙ্গ। বাংলা সন্ধি বিচ্ছেদ করে নিলাম, অনুসদৃশ অঙ্গ। ঠিক আছে? ইংলিশে বলা হচ্ছে সেল অর্গানেলস। অর্গানেলস, অর্গান মানে অঙ্গ, অর্গানেল মানে অঙ্গাণু। আচ্ছা, এখান থেকে তোমার আরেকটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে কোষতত্ত্ব। কোষ নিয়ে যত রিসার্চ বা তোমার অবজারভেশন হয়েছে, সেগুলোকে মার্চ করে একজন বিজ্ঞানী কিছু তোমার প্রিন্সিপাল বা নীতি প্রদান করছেন, যেগুলোকে আমরা বলি হচ্ছে তত্ত্ব প্রদান করেছেন। যে তত্ত্বগুলোকে বলি হচ্ছে আমরা কোষতত্ত্ব বা সেল থিওরি। এই সেল থিওরি প্রদান করেছেন হচ্ছে রুডলফ ভিরশো। কোষতত্ত্ব প্রদান করেছেন কে? রুডলফ ভিরশো। এটা এমসিকিউর জন্য তোমার আসবে যে কোষতত্ত্ব কে প্রদান করেন। কোষতত্ত্ব প্রদান করেন হচ্ছে রুডলফ ভিরশো। এটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোষতত্ত্ব প্রদান করেন কে? রুডলফ ভিরশো। ক্লিয়ার? ক্লিয়ার। তারপর সেলের ক্লাসিফিকেশনে যদি আমরা আসি, সেল কত রকমের হতে পারে? কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ। কোষকে তো আমরা বিভিন্ন পার্সপেক্টিভ বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। যেমন আমি যদি বলি একটা ক্লাসরুম তোমার, ধরো তোমার সামনে আছে, এই ক্লাসরুমটাকে আমরা কত অ্যাঙ্গেল থেকে ক্লাসিফিকেশন করতে পারি। যেমন কম্বাইন্ড ক্লাস যদি হয়, আমরা জেন্ডারের বেসিসে করতে পারি, ছেলেদের একটা ক্লাস, মেয়েদের একটা ক্লাস, এরকম ক্লাসিফাই করতে পারি। আবার তোমার করতে পারি ধরো হচ্ছে রেজাল্টের বেসিসে করতে পারি। সো এরকম নানান অ্যাঙ্গেল থেকে তোমার ক্লাসিফিকেশন করা যায়। সো সেলকেও তোমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়েছে। সো কি কি অ্যাঙ্গেল থেকে করা হয়েছে, প্রথমত যদি আমরা একটু দেখি, প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে বলো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে কিভাবে প্রকার বা ক্লাসিফাই করা যায়? এটা অলরেডি আমরা জানি যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষী বা প্রোক্যারিওট যারা, তাদের কোষের ভিতর তোমার সুগঠিত নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা, পর্দা দ্বারা আবৃত সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর যারা প্রকৃত কোষী, তাদের কোষের ভিতরে নিউক্লিয়ার মেমব্রেন বা সুগঠিত পর্দা দ্বারা তোমার নিউক্লিয়াসটাও সুগঠিত থাকে। আচ্ছা, আদিকোষীর ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে, আদিকোষী যারা আছে, আদিকোষী কারা বলতো? আদিকোষী হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্গত যারা। আর যে আমাদের যে ব্যাকটেরিয়া কিন্তু মনেরা রাজ্যেরই অন্তর্ভুক্ত। আর 19 লাস্ট যে চ্যাপ্টারটা ছিল জীব প্রযুক্তি, সেখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা কি পেয়েছিলাম,
ব্যাকটেরিয়া থেকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম না, বা জেনেটিক ইকোলাই ব্যাকটেরিয়া থেকে তার ডিএনএটা ইউজ করতেছিলাম। সো ডিএনএ কোথায় অবস্থান করে? প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা ডিএনএ পাচ্ছিলাম, কিন্তু তার তো সুগঠিত নিউক্লিয়াস নাই। তাহলে তার ডিএনএটা কোথায় থাকে? তার ডিএনএটা অবস্থান করে সেলের সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমের যে স্থানে তার ডিএনএটা অবস্থান করে সেই স্থানকে বলি হচ্ছে আমরা নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড ডিএনএ অবস্থানের স্থান কি? নিউক্লিওয়েড। এটা তোমার এমসিকিউর জন্য আসতে পারে, আবার ক নাম্বারের জন্য কিন্তু এটা ফ্রিকোয়েন্টলি তোমার আসে। নিউক্লিওয়েড কি? আর যে এমসিকিউতে আসলে যে ডিএনএ আদি কোষে ডিএনএ অবস্থানকারী অবস্থানের জায়গাকে বা স্থানকে কি বলা হয়? নিউক্লিওয়েড বলা হয়। তারপর আদি কোষ আর প্রকৃত কোষের তোমার কিছু মেজর ডিফারেন্সেস আছে, ডিফারেন্সগুলো বইতে তোমার সাজিয়ে দেওয়া আছে। এখন অনেক ডিফারেন্স তোমার কাছে ক্লিয়ার নাও লাগতে পারে, কিন্তু আমরা যখন এই চ্যাপ্টার আরো আগাবো, সামনের দিকে রাইবোজোম পড়বো, তোমার জিন পড়বো, ক্রোমোজোম পড়বো, তখন ডিফারেন্সগুলো তোমার কাছে একদম পানিবাত হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড যেটা বেসিসে করা যায় সেটা হচ্ছে তোমার কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে মেইনলি কাজের কি কি কাজ করতে পারে? কিছু কোষ আছে তোমার দেহ গঠন করতেছে, আবার কিছু কোষ আছে যেগুলো জননে অংশগ্রহণ করতেছে। তো দেহ যে কোষগুলো গঠন করে তাদেরকে বলি আমরা হচ্ছে দেহ কোষ, আর জননে যেসব কোষ অংশগ্রহণ করে তাদেরকে বলি আমরা হচ্ছে জনন কোষ। দেহ কোষ আর হচ্ছে তোমার জনন কোষ। জনন কোষ কারা বলতো? জনন মাতৃকোষ। অলরেডি আমরা পড়েছি জনন মাতৃকোষের শুক্রাণু এবং ডিম্বাণু, যারা জননে অংশগ্রহণ করে থাকে, শুক্রাণু এবং ডিম্বাণু, তাদেরকে বলি আমরা হচ্ছে জনন কোষ। ঠিক আছে? ওকে, দেন হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে। ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কেউ আমরা জানি কি কোন একটা প্রজাতিতে তার ক্রোমোজোম সংখ্যাটা ফিক্সড। আমাদের পরবর্তীতে আমরা যখন এই চ্যাপ্টারের একটু পরে ক্রোমোজোম পড়ব, তখন হচ্ছে আমরা তো এই জিনিসটা পড়তে হবে কোন প্রাণীতে বা কোন প্রজাতিতে তোমার কতগুলো ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। মেইনলি যদি আমরা খেয়াল করি ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে, ক্রোমোজোমের সংখ্যাকে আমরা ডিফাইন করি কিসের মাধ্যমে? ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড দেহকোষে তোমার ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড বা 2n, আর জনন কোষে তখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, তখন ক্রোমোজোম সংখ্যা হয় তোমার তার দেহকোষের অর্ধেক, তার মানে হ্যাপ্লয়েড। যদি আমি লিখি ডিপ্লয়েড, যেটা আমার দেহকোষ গঠন করে, ডিপ্লয়েড কত? ডিপ্লয়েডকে আমরা ডিনোট করি হচ্ছে 2n দ্বারা। আর তোমার হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড ক্রোমোজোম পাই হচ্ছে জনন কোষে বা শুক্রাণু ডিম্বাণুতে। এই হ্যাপ্লয়েডের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার n, 2n এর অর্ধেক। ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে এইভাবে ক্লাসিফাই করা যায়। ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে তোমার জীবদেহে উপস্থিতির ভিত্তিতে, সে কোন দেহে বা কোন জীবে সে প্রেজেন্ট আছে। জীবদেহে উপস্থিতির ভিত্তিতে যদি দেখি তাহলে কি, এটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদে থাকলে হচ্ছে উদ্ভিদ কোষ, আর প্রাণীতে থাকলে প্রাণী কোষ। উদ্ভিদ আর প্রাণী কোষের কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা একটু বই থেকে দেখে নেব। তারপর মেজর পার্থক্য হচ্ছে প্লাস্টিক থাকে, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। এই যেরকম কিছু ডিফারেন্সেস আছে, কোথায় কোনটা আছে কোথায় কোনটা নেই। কোষের প্রকারভেদ ক্লিয়ার, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে,
তারপর আমরা আসবো হচ্ছে কোষের সাইজ বা আয়তনে। কোষের ইন্ট্রো জানলাম, কোষের ক্লাসিফিকেশন গেল, তারপর হচ্ছে কোষের সাইজ। আচ্ছা, সব কোষ কি একই রকম, একই সাইজের? না, সব কোষ কিন্তু একই সাইজের না। কেন? কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কোষ তোমার আলাদা আলাদা কাজের জন্য নিয়োজিত। এই যে কাজের ভিন্নতার জন্য তাদের গঠনেও কিন্তু পার্থক্য, আর গঠন যেহেতু আলাদা সেহেতু তাদের সাইজ বা আয়তনেও কিন্তু একটা পার্থক্য দেখা যায়। শুরু করি কোষের আয়তন। কোষের আয়তন, আয়তন বলতে আমরা ম্যাথে এতদিন পড়ে এসেছি কি, দৈর্ঘ্য প্রস্থ, কোন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। এখানে কোষের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কোষের ব্যাস। তার মানে কোষের দৈর্ঘ্য প্রস্থ এবং ব্যাসের সমষ্টিকে বলি হচ্ছে আমরা কোষের আয়তন। তো কোষের আয়তন যখন আমরা জানলাম যে কোষের আয়তন তোমার সমান না, বা সব কোষের সেম না সব কোষের আয়তন, তো সেক্ষেত্রে কারো বড় কারো ছোট এরকম থাকে। তো দুনিয়ার সবচেয়ে ছোট কোষ কি অ্যাকচুয়ালি? দুনিয়ার সবচেয়ে ছোট কোষ হচ্ছে সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা গ্যালিস্পেকট্রাম। মাইকোপ্লাজমা গ্যালিস্পেকট্রাম, এই মাইকোপ্লাজমা গ্যালিস্পেকট্রাম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যারা হচ্ছে নিউমোনিয়া ক্রিয়েট করে থাকে। নিউমোনিয়া কোথায় ক্রিয়েট হয়? লাংসে। আর এই যে ব্যাকটেরিয়াগুলো এরা হচ্ছে লাংসের প্লুরাতে নিউমোনিয়া ক্রিয়েট করে থাকে। প্লুরা কোথায়? প্লুরা কি? প্লুরা হচ্ছে লাংসের বাইরে যে একটা কাভারিং থাকে বা পর্দা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে প্লুরা। সো এই জন্য এদের আরেকটা নাম হচ্ছে প্লুরাল নিউমোনিয়া লাইক অর্গানিজম, বা সংক্ষেপে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, বা সংক্ষেপে আমরা বলি হচ্ছে পিপিএলও। পিপিএলও, পিপিএলও দিয়েও কিন্তু কোশ্চেনে তোমার আসতে পারে। তাহলে সবচেয়ে ছোট কোষ দেখা হলো, সবচেয়ে বড় কোষ কে? সবচেয়ে বড় কোষ, সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। একটা ডিম কিন্তু অ্যাকচুয়ালি একটা কোষ। তো উট পাখি যখন তার ডিমের ভিতর তার ভ্রূণটা বড় হতে থাকে তখন কিন্তু তার অনেক পুষ্টির দরকার হয়। সেই যে পুষ্টি যোগানোর জন্য তার ডিমের সাইজটাও কিন্তু অনেক বড় হয়ে থাকে। সো দুনিয়ার সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। আচ্ছা, তো দুনিয়ার ভিতর দেখা গেল এখন উদ্ভিদের মধ্যে যদি একটু রেঞ্জটা খেয়াল করি, উদ্ভিদের মধ্যে কেমন হবে রেঞ্জটা? সবচেয়ে ছোট কে আর সবচেয়ে বড় কে? সবচেয়ে ছোট না সবচেয়ে বড়? সবচেয়ে বড় কোষ হচ্ছে তোমার অ্যাসিটাবুলারিয়া। এই অ্যাসিটাবুলারিয়া হচ্ছে এক ধরনের শৈবাল, যার হাইট হচ্ছে তোমার 5 থেকে 10 সেন্টিমিটার। হচ্ছে এককোষী উদ্ভিদের মধ্যে, এককোষী সবচেয়ে বড় উদ্ভিদের মধ্যে। এই যে 5 থেকে 10 সেন্টিমিটার, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তার মানে শৈবালের হাইটটা হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে। এটা একটা শৈবাল এবং পুরাটাই তোমার হচ্ছে একটা কোষ। এই জন্য এককোষী একটা কোষ, এটা পুরোটাই তোমার একটা শৈবাল। এককোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল, যার হাইট হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার। এককোষী উদ্ভিদ গেল, এবার আমি বহুকোষী উদ্ভিদ যদি একটু দেখি, বহুকোষীর মধ্যে কারা সবচেয়ে বড়? বহুকোষী সবচেয়ে বড় কোষ র্যামিগাসের তন্তু। র্যামিগাস হচ্ছে তোমার ভিয়েতনামের ওদিকে পাওয়া যায়। র্যামিগাসের একটা তন্তু আছে, এই তন্তু হচ্ছে তোমার বহুকোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ। যেহেতু বহুকোষী, তার মানে তন্তু ছাড়াও সেখানে আরো অনেক ধরনের কোষ আছে। সব ধরনের কোষের মধ্যে বড় হচ্ছে তোমার এই র্যামিগাসের তন্তু। র্যামিগাসের তন্তু কতটুকু হাইট? র্যামিগাসের তন্তুর সাইজ হচ্ছে 55 সেন্টিমিটার। 55 সেন্টিমিটার। আচ্ছা, সারা দুনিয়ার হিসাব গেল, উদ্ভিদ গেল, এবার আমরা কি দেখবো? মানুষের হিসাবটা দেখি, বা হিউম্যানের হিসাবটা দেখি। মানব দেহের মধ্যে কি? মানব দেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে তো বড় কোষ। সবচেয়ে বড় কোষ কে? মানব দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে মোটর নিউরন।
কিছুই বুঝিনি মোটর নিউরন কি জিনিস, ঠিক না? মোটর নিউরন কি? নিউরন তো জানি, নিউরন এক প্রকার সেল, যেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী একক। মোটর নিউরন কি তাহলে? মোটর বলতে কি, মোটর কি? আমরা মোটর দ্বারা কি করি, যেমন বিল্ডিং এ পানি উঠানোর কাজে মোটর ব্যবহার করি, আরো বিভিন্ন কাজে কিন্তু তোমার মোটর ব্যবহার করা হয়ে থাকে। তার মানে বোঝা গেল কি মোটর কি করে, মোটর কাজ করা। আমাদের বডিতে তোমার 3 ধরনের নার্ভ বা নিউরন পাওয়া যায়। কি কি? 3 ধরনের নিউরন। প্রথম হচ্ছে সেন্সরি নিউরন, দেন হচ্ছে মোটর নিউরন, দেন হচ্ছে মিশ্র নিউরন। সেন্সরি নিউরন কোনগুলো? সেন্সরি নিউরন হচ্ছে সেগুলো যেগুলো আমার বাইরে থেকে উদ্দীপনাটা গ্রহণ করে পৌঁছে দেয়, বাইরে থেকে উদ্দীপনাটা গ্রহণ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছে দেয়, সেগুলো হচ্ছে তোমার সেন্সরি নিউরন। আর ওই যে তোমার সেন্সরি নিউরন যে তোমার উদ্দীপনাটা মাত্র পাঠাইলো, তার সাপেক্ষে কাজ করানোর জন্য যেই নিউরনগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে মোটর নিউরন। বুঝা গেছে? আমরা এই সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে তোমাদের, সেখানে সমন্বয়ের চ্যাপ্টার, সেখানে এই নিউরন নিয়ে তোমাদের ডিটেলসে কিন্তু আলোচনা আছে। আমরা আপাতত একটু জেনে রাখি যে নিউরন হচ্ছে 3 রকম, সেন্সরি, মোটর আর মিশ্র। আর মিশ্র নিউরন কোনগুলো? যেসব নিউরনের মধ্যে এই সেন্সরি এবং মোটর 2 ধরনের বৈশিষ্ট্যই পাওয়া যায় তাদেরকে বলি হচ্ছে আমরা মিশ্র নিউরন। মোটর নিউরন কেমন? এখন মোটর দ্বারা আরেকটা এক্সাম্পল দ্বারা বুঝতে পারি, এখন বর্তমানে যে ফেমাস খুব টেসলা রিক্সা, টেসলা গুলো কি হয়, মাঝখানে মোটর থাকে আর এই দুই পাশে চাকা থাকে, মাঝখানের মোটরটা কিন্তু দুই পাশের চাকাগুলোকে ঘুরিয়ে থাকে, তার মানে সে দূরে কাজ করাইতেছে। আমাদের যে মোটর নিউরন গুলো আছে তারও কিন্তু অনেক দূরে কাজ করাতে হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সিগন্যাল নিয়ে অনেক দূরে তোমার কাজ করাইতে, যেমন হাত পা নাড়াচাড়ার ক্ষেত্রেও কিন্তু এই নিউরন তোমার কাজ করে থাকে। সো এইটারও হাইট হবে তোমার অনেক, তাহলে বেশি হবে না হাইট, বা লেন্থটা বেশি হবে। এটা হচ্ছে 1.37 মিটার, সরি 1.37 মিটার। এই 1.37 মিটার কিন্তু মোটামুটি একটা নর্মাল মানুষের হাইট বলতে পারো। তো মানবদেহের সবচেয়ে বড় কোষ দেখলো, মানবদেহের সবচেয়ে ছোট কোষ দেখি একটু। সবচেয়ে ছোট কোষ হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা কি? আমাদের বডিতে 3 ধরনের ব্লাড সেল আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো অনুচক্রিকা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট কোষ। এটা একটা স্ক্রিনশট নাও বা লিখে ফেলতে পারলে আরো ভালো। বইতে তোমার অনেক হাবিজাবি লেখা আছে, আমি গুছিয়ে এখানে তোমার আলাদা আলাদা ভাবে লিখে দেওয়া হয়েছে। ওকে, ডান। আমাদের যেহেতু এই কোর্সটার নাম বোটানি, সেহেতু আমাদের এখানে উদ্ভিদ কোষ নিয়ে পড়াশোনা করা লাগবে। একটা আদর্শ উদ্ভিদ কোষের একটা প্রাইমারি স্ট্রাকচার যদি আমরা একটু খেয়াল করি, একটি আদর্শ উদ্ভিদ কোষ, এখানে আমাদের কি কি থাকবে? আদর্শ উদ্ভিদ কোষ, প্রথমত কোষের সমস্ত বস্তুগুলোকে আমরা দুই ভাগে, ফার্স্টলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে জড় উপাদান, জড় উপাদান, দেন হচ্ছে সজীব উপাদান। সজীব উপাদানগুলোকে আমরা কি বলি? অলরেডি আমরা তোমার ক্লাস 6 থেকে এটা পড়ে এসেছি। সজীব উপাদানগুলোকে আমরা বলি হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমে অঙ্গাণু কোনগুলো? এই যে সব ওভারঅল যা কোষের আমরা যা কিছু দেখতে পাইতেছি সবগুলো হচ্ছে তোমার প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু। কোষ প্রাচীরের ভিতরে যা কিছু দেখতে পাইতেছি সব প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু। প্রথমে আমরা একটু যদি জড় উপাদানের দিকে খেয়াল করি, জড় উপাদানের মধ্যে কে কে আছে? জড় উপাদানের মধ্যে আছে কোষ প্রাচীর, বাইরের যে একদম লেয়ারটা, কোষ প্রাচীর আছে হচ্ছে জড় উপাদানের মধ্যে বা মৃত। কোষ প্রাচীর কিন্তু মৃত। আর যেটা আছে সেটা হচ্ছে তোমার
কোষস্থ কিছু নির্জীব বস্তু, কোষস্থ নির্জীব বস্তু। নির্জীব বস্তু কোনগুলো? যেমন হচ্ছে তোমার সঞ্চিত পদার্থ, যেমন উদ্ভিদ খাদ্য সঞ্চয় করে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি থাকতে পারে। তারপর হচ্ছে নিঃসৃত পদার্থ, কি কি নিঃসরণ করে? হরমোন নিঃসরণ করতে পারে, এনজাইম, পিগমেন্ট বা রং নিঃসরণ করে। তো এই ধরনের নিঃসৃত কিছু পদার্থ থাকে। আর তারপর থাকে হচ্ছে কিছু বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের মধ্যে কি আছে? তোমার রেজিন, ট্যানিন, ল্যাটেক্স, অ্যালকালয়েড, এই ধরনের কিছু বর্জ্য পদার্থ থাকে। অ্যালকালয়েডস এর কথা যদি বলতে চাই, আমরা যে সিগারেট পাওয়া যায়, সিগারেটের ভিতরে যে নিকোটিনটা থাকে, এই নিকোটিন কিন্তু এক প্রকার অ্যালকালয়েডস। অ্যালকালয়েড কিন্তু উদ্ভিদের বর্জ্য পদার্থ। তো যাদের এই বেনিফিট আছে তারা কিন্তু সাবধান, উদ্ভিদের বর্জ্য পদার্থ তোমরা সেবন করতেছ। ঠিক আছে? আচ্ছা, জড় উপাদানের হিসাবে পর্যন্তই কোষ প্রাচীর এবং কোষস্থ কিছু নির্জীব বস্তু, নির্জীব বস্তু যেগুলো আমি মুখে অলরেডি বললাম। আচ্ছা, তারপর হচ্ছে সজীব উপাদান। সজীব উপাদানের মধ্যে আছে প্রথমেই কোষ ঝিল্লি। কোষ প্রাচীর পর্যন্ত দেখছি। কোষ প্রাচীর হচ্ছে তোমার মৃত উপাদান। কোষ প্রাচীরের নিচে কি? কোষ ঝিল্লি। কোষের স্ট্রাকচার সাথে আমরা অলরেডি ফ্যামিলিয়ার। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, আর হচ্ছে নিউক্লিয়াস, কোষের মস্তিষ্ক। কোষের হেড হচ্ছে কি? নিউক্লিয়াস। এই যে ফিগারটা আমি এখানে এঁকে রেখেছি, কোষের একটা কিউট ফিগার এখানে, এটা মূলত উদ্ভিদ কোষ। এই ফিগারটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কি দেখবো? এই যে তোমার বাইরের দিকে যে পর্দাটা, সেটা হচ্ছে না কোষ প্রাচীর। কোষ প্রাচীর। তারপর কোষ প্রাচীরের পরে যে আরেকটা তোমার পর্দা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। মূলত এই কোষ ঝিল্লি দ্বারা যা যা আবৃত, এই কোষ ঝিল্লি দ্বারা যা যা আবৃত পুরোটাই হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। ইভেন কোষ ঝিল্লি যে আছে, কোষ ঝিল্লি নিজেও কিন্তু তোমার প্রোটোপ্লাজমের অংশ। ঠিক আছে? আচ্ছা, তো কোষ ঝিল্লি বুঝলাম। তারপর এখানে যে আছে, এই যে ভাইয়া ইগনোর মাই ড্রয়িং, মানে ড্রয়িং খুব একটা ভালো না যদিও, এটাকে বলি হচ্ছে আমরা নিউক্লিয়াস। অলরেডি আমরা চিনি কিন্তু নিউক্লিয়াস। ঠিক আছে? কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজমের ভিতরে কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, ইভেন কোষ ঝিল্লি নিজেও তোমার প্রোটোপ্লাজমের অংশ। এখান থেকে এই প্রোটোপ্লাজম থেকে যদি আমরা এই যে কোষ ঝিল্লিটা বাদ দেই, এই বাইরের এই পর্দা, কালো পর্দাটুকু বাদ দেই, আর এই নিউক্লিয়াসটুকু বাদ দেই, বাকি যা যা অবশিষ্ট থাকে, যেই অঙ্গাণুগুলো অবশিষ্ট থাকে, তাদেরকে একসাথে বলি হচ্ছে আমরা সাইটোপ্লাজম। সাইটো মানে কি? কোষ। কোষের যে আর বাকি যে ওভারঅল অঙ্গাণুগুলো থাকে, সেই অঙ্গাণুগুলোকে বলি আমরা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে? সাইটোপ্লাজম পেলাম? ওকে, তাহলে সাইটোপ্লাজমে অঙ্গাণু তাহলে অনেকগুলো বোঝা গেল কোষে। আমরা একটু দেখি, চলো কি কি আসে সাইটোপ্লাজমে অঙ্গাণুতে। সাইটোপ্লাজমে অঙ্গাণুতে তো প্রথম ক্লাসিফিকেশন আমরা করতে পারি কিভাবে? তাদের কার পর্দা আছে বা ঝিল্লি আছে, কার ঝিল্লি নাই, ঝিল্লির বেসিসে কিন্তু ক্লাসিফিকেশন করতে পারি। ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবদ্ধ কিছু অঙ্গাণু আছে, ঝিল্লিবিহীন কিছু অঙ্গাণু আছে। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কারা? ঝিল্লিটা হচ্ছে তোমার বা পর্দাটা এক ধরনের প্রোটেক্টিভ লেয়ার, বা বাইরের দিকে বা আউটার লেয়ারে তোমার প্রোটেকশন হিসেবে কাজ করে, যেমন বডিগার্ড হিসেবে। সো যারা একটু ভিআইপি তাদের কিন্তু বডিগার্ড থাকে। সো ভিআইপি অঙ্গাণু কোনগুলো? আমরা যেগুলো তোমার কোষে ইম্পর্টেন্ট কাজ করে থাকে, এই ইম্পর্টেন্ট কাজ যেগুলো করে সেগুলো কিন্তু ভিআইপি অঙ্গাণু। এবং আমাদের ছোটবেলা থেকে ক্লাস 6 থেকে যখন আমরা সেল পড়া শুরু করছি, তখন থেকে কিন্তু আমাদেরকে ওই অঙ্গাণুগুলোই বেশি হাইলাইট করা হতো। যেমন কি কি আছে? রাইবোজোম আছে। রাইবোজোম কি করে? কোষে প্রোটিন তৈরি করে। তারপর আছে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, কোষের পাওয়ার হাউস, যেখানে শক্তি উৎপাদন হয়। লাইসোজোম আছে, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড আছে। তো এই ধরনের অঙ্গাণুগুলো হচ্ছে ভিআইপি। তো ভিআইপি যারা, তাদের কিন্তু অলরেডি বডিগার্ড থাকবে। বডিগার্ড মানে কি? ঝিল্লি, ঝিল্লি থাকবে। আমরা একটু লিখি এখানে, কি বললাম? মাইটোকন্ড্রিয়া,
মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, লাইসোজোম, গোলজি বডি, ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে পারঅক্সিজম। পারঅক্সিজম কি? পারঅক্সিজমও কিন্তু আমাদের একটা তোমার সেলের ভিতর খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। কিভাবে? মাইটোকন্ড্রিয়াতে তোমার অক্সিডেটিভ স্ট্রেস বা আরওএস উৎপন্ন হয়। এই আরওএস কে আমরা তখন পারঅক্সিজম ডিটেইলস যখন পড়বো তখন বলবো। আরওএস হচ্ছে আমাদের বডিতে তোমার খুবই হার্মফুল একটা কম্পোনেন্ট, আপাতত মনে রাখো। এই আরওএস কে তোমার ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় করার কাজ করে হচ্ছে পারঅক্সিজম। আরওএস এর ফুল ফর্ম হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। আরওএস কে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় করে হচ্ছে পারঅক্সিজম। ঠিক আছে? সো ভিআইপি সবগুলো অঙ্গাণু পেলাম, তো একজনকে পাইনি। কে বলতো সে? প্রথমে যে বললাম রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। রাইবোজোম লিখছি? রাইবোজোম লিখিনি। কারণ কি? রাইবোজোম যদিও ভিআইপি, কিন্তু তার কোনো প্রোটেকশন বা বডিগার্ড নাই। কেন? রাইবোজোম জগতে বড়ই একা, রাইবোজোম ঝিল্লিবিহীন। আমরা রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন, যদিও ভিআইপি, কিন্তু তার কোনো ঝিল্লি নাই। এই যে এইখান থেকে একটা কনফিউজিং এমসিকিউ আসে যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? এটা কি হবে? রাইবোজোম হবে অ্যান্সার। সেই এমসিকিউটা কিন্তু অহরহ তোমার আসে। তারপর এখানে কিছু তন্তু বা ফিলামেন্টস, টিউবিউলস এগুলো আছে। মাইক্রোফিলামেন্টস, প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে আমাদেরকে এই চ্যাপ্টারে তোমার ডিটেইলস পড়তে হবে। প্রত্যেকটা অঙ্গাণু দেরকে ডিটেইলস পড়তে হবে, বাট টেনশন নেওয়ার কোনো কারণ নেই। একদম কম্প্যাক্টেড, একদম শর্টলি তোমাদেরকে বুঝিয়ে দেব কি কি এই চ্যাপ্টারে তোমার পড়তে হবে। সেন্ট্রিওল, আচ্ছা, প্রোটিওজোম, তো এই হচ্ছে ওভারঅল তোমার উদ্ভিদ কোষে কি কি থাকে। প্রথমে আমরা কি পেলাম? জড় উপাদান, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, কোষস্থ নির্জীব বস্তু, জড় উপাদান, এগুলো মৃত। তারপরে কোষের সমস্ত সজীব উপাদানকে বলি আমরা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে পেয়েছি কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আর ইভেন কোষ ঝিল্লিটা নিজেও তোমার প্রোটোপ্লাজমের অংশ। তখন হচ্ছে প্রোটোপ্লাজমকে এই প্রোটোপ্লাজম থেকে কোষ ঝিল্লির ভিতরে আর নিউক্লিয়াসটাকে যদি বাদ দেই, তাহলে যা যা অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট অঙ্গাণুগুলোকে বলি আমরা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকেও ফার্দার ক্লাসিফিকেশন করা যায়। কি কি? ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন। তো ঝিল্লিবদ্ধ কোনগুলো এবং ঝিল্লিবিহীন কোনগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাস থেকে এক এক করে ইনশাআল্লাহ এই অঙ্গাণুগুলো পড়া শুরু করব। প্রথমে জড় উপাদান, কোষ প্রাচীর ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে শুরু হবে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা এই ক্লাসের পড়াগুলো ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবে নেক্সট ক্লাসটা করার আগে। তো ততক্ষণ আল্লাহ হাফেজ।